আমি আমি ওই জায়গাটা আলোকপাত করতে বলবো, এবং এটা নিয়ে এই শোতে আমরা আগেও আলোচনা করেছি। যখন কলকাতা হাইকোর্টে বারবার শুনানি হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কেসগুলি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছিল, তার সংস্থার তার বিজনেসের নাম উঠে আসছিল, তখন কিন্তু আদালতে রীতিমতো ভর্ৎসনা করা হয়েছিল ইডি এবং সিবিআইকে। সেই জায়গাটা যদি বলো যে কোথায় গিয়ে তাদের গতি, তদন্তের গতি নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছেন, এবং তাদের তদন্তের যে মোটিভ, সেই মোটিভটা নিয়ে মাঝে মাঝে প্রশ্ন উঠে আসছিল হাইকোর্টে। দেখো, সিবিআই বা ইডিকে ভর্ৎসনার যদি তালিকা তৈরি হয় তাহলে সেই তালিকা দীর্ঘ তালিকা হবে। তার কারণ বারংবার শুধু হাইকোর্ট নয়, যে ট্রায়াল কোর্ট, সেটা কোথাও আলিপুর কোর্ট হতে পারে, কোথাও ব্যাংশাল কোর্টে স্পেশাল ইডি কোর্ট হতে পারে, বা খোদ হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্টেও অসংখ্যবার ভর্ৎসিত হয়েছেন তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, যে আরজি করের যে কেস ছিল, তোমাকে মনে করিয়ে দেবো, আরজি করের সঞ্জয় রায়ের বিরুদ্ধে যখন সিবিআই তদন্ত করছিল, গুরুত্বপূর্ণ দিনগুলোতে বারবার আয়োর অনুপস্থিতি চোখে পড়েছে, বা এমনকি যেদিন চার্জশিট পেশ করা হয় সেদিন আর কেউ নন, খোদ তদন্তকারী আধিকারিক তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন। যখন কনভিকশন করা হয় তখন তিনি অনুপস্থিত ছিলেন। ফলে সেই সময় কিন্তু বিচারক প্রশ্ন করেছিলেন যে আয়ো কেন আসেনি। তার আগেও একাধিক গুরুত্বপূর্ণ দিনে কিন্তু আয়ো নিজে আসেননি। সেখানে এমন দিনও গেছে যেদিন বিচারক অপেক্ষা করেছেন আয়োর জন্য, কিন্তু আয়ো আসেননি। পরবর্তীকালে অন্য কাউকে দিয়ে সেই সমস্ত রেকর্ড পাঠানো হয়েছিল বা সেই রিমান্ড কপি পাঠানো হয়েছিল। ফলে এই সিবিআই বা ইডিকে ভর্ৎসনার তালিকা তৈরি করতে বলে সেটা সত্যিই একটা সুদীর্ঘ তালিকা তৈরি হবে। এমনকি তুমি যে প্রসঙ্গটা তুললে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা, সেখানে কিন্তু জাস্টিস অমৃতা সিনহা প্রায় প্রত্যেকটা শুনানিতে সিবিআই আধিকারিকদের তিনি ভর্ৎসনা করতেন। এমনকি মনে থাকবে ইডির যিনি সর্বোচ্চ আধিকারিক রয়েছেন কলকাতা ব্যুরোতে, সেই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদমর্যাদা আধিকারিককে সরিয়ে পর্যন্ত দিয়েছিলেন। এটা অত্যন্ত খারাপ বিজ্ঞাপন অবশ্যই ইডির মতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জন্য, মোটেই ভালো বিজ্ঞাপন নয়। কারণ যিনি রাজ্যের সবথেকে শীর্ষ পদে রয়েছেন ইডির কলকাতা ব্যুরোতে, বলা ভালো ইস্টার্ন ব্যুরোতে, সেখানে কিন্তু সর্বোচ্চ আধিকারিককে সরিয়ে দিয়েছিলেন হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা, এবং তাকে এই মামলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কয়েকদিন পর তিনি ফের পরবর্তী শুনানিতে হাজির হন এবং মাননীয় বিচারপতির কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন, এবং ক্ষমা প্রার্থনা করার পর তাকে বিচারপতি ক্ষমা করেন এবং পুনর্বহাল করেন। এবং সিবিআই কে এত ক্লোজলি তোমরা যারা প্রত্যেক দিন কভার করছো, সেখানে গিয়ে ইডি বা সিবিআই আধিকারিক, দেখো যারা রয়েছে, যারা এই তদন্তগুলো করছেন, তারা সবাই সরকারি আমলা আধিকারিক, তারা সেইগুলো করছেন। এবং আমরা এটাও জানি বোথ ইডি এবং বিশেষ করে সিবিআই, তাদের হাতে এতগুলি কেস থাকে, কেসের যে লোড, সেই লোডে কিন্তু তারা ওভারলোডেড। সেই জায়গায় দাঁড়িয়ে ম্যান পাওয়ার ক্রাইসিস, এটা যেমন সত্য, এবং তাদের উপর দিয়ে চূড়ান্ত রাজনৈতিক চাপ থাকে বিভিন্ন কেসগুলিকে নিয়ে। এবং সেটা আমরা আরজি কর কেসেও দেখলাম, একটা মানুষের চাপও ছিল, একটা প্রত্যাশা ছিল যে তাড়াতাড়ি সেই কেসটাকে সলভ করতে হবে। সেই দিক থেকে দেখতে গেলে যখন ইডি এবং সিবিআই আধিকারিকদের সাথে তোমার কথা হয়, তারা কি কোথাও গিয়ে তাদের নিজেদের যে চাপ বা হতাশার কথা বলেন, যে এতগুলি কেস তাদের ওপর পেন্ডিং রয়েছে, যেগুলিকে তারাকে একটা টাইম লিমিটের মধ্যে চার্জশিট দিতে হবে, সেই চার্জশিট ফুল প্রুফ হতে হবে, নইলে হাতের বাইরে চলে যাবে, বেল পেয়ে যাবেন, এই চাপটা কি তারা অনুভব করেন? দেখো, 100% তুমি ঠিক বলেছো। তার কারণ তাদের যে ম্যান পাওয়ার রয়েছে, যে লোকবল রয়েছে, তার তুলনায় যে সিবিআই এবং ইডির হাতে মামলার যে পাহাড় তাদের মাথার উপর জমছে, সেটা কিন্তু কোনোরকমভাবে কমছে না, বই কি বাড়ছে। অথচ তাদের কিন্তু লোকবল কিন্তু মোটেই বাড়েনি। ফলে ইডি সিবিআই কিন্তু যথেষ্ট চাপের মধ্যে কাজ করে, কথা একেবারে সত্য। এবং বারংবার ইডি সিবিআই আধিকারিকদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে বা কথোপকথনে এই বিষয়গুলো উঠে এসেছে। কখনো আদালতে এই ধরনের কথোপকথন উঠে এসেছে যে সিবিআই বা ইডির হাতে কি সেই পর্যাপ্ত লোকবল রয়েছে, কিন্তু আদালতের নির্দেশ মানতেই হবে। ফলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যতবার নির্দেশ দিয়েছে, বিভিন্ন মামলা টেক ওভার করেছে সিবিআই বা ইডি, কিন্তু একের পর এক মামলার পাহাড় যেভাবে জমছে, একটা দেখো পেঁয়াজের খোসার মতন যেভাবে মামলা, যে অপরাধের বিভিন্ন বিষয় বেরিয়ে আসছে। কারণ প্রত্যেকটা তদন্ত কিন্তু সিবিআই প্রথমে নিচ্ছে, তারপর যখন মানি ট্রেল বা মানি লন্ডারিং এর বিষয় আসছে তখন ইডির হাতে দেওয়া হচ্ছে, বা কোনো ক্ষেত্রে ইডি বিভিন্ন মামলা হাতে নিচ্ছে এবং পরবর্তীকালে সিবিআই কে অ্যাটাচ করা হচ্ছে। তোমার মনে থাকবে যখন
দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা যখন তদন্ত করতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, সে সময় শাসক দল ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী অয়নশীল তার অফিসে যখন তল্লাশি চালান ইডি আধিকারিকরা, সেই সময় যে ডকুমেন্ট, যে নথি তাদের হাতে আসে, তারপর কিন্তু বিশাল খাদ্য কেলেঙ্কারির নতুন একটা দরজা খুলে যায়। এবার ফলস্বরূপ ইডিকে নতুন মামলা রুজু করতে হয়। অর্থাৎ ইডির আধিকারিকরা গিয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে, কিন্তু তাদের হাতে চলে এলো নতুন রেশন কেলেঙ্কারি বা খাদ্য কেলেঙ্কারির মামলা। ফলে তাদেরকে নতুন মামলা রেজিস্টার করে একই সঙ্গে একই আধিকারিক আরও একটি মামলা তদন্ত শুরু করলেন। ফলে এভাবে মামলার পাহাড় তো বাড়ছেই। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লোকবল। দেখো, ইডি সিবিআইতে অবশ্যই সমস্যা রয়েছে, সেটা বারংবার উঠে এসেছে। দেখো, আগে যেটা হতো, কলকাতা পুলিশ থেকে অফিসারকে ডেপুটেশনে দেওয়া হতো সিবিআইয়ের কাছে, বা শুধু কলকাতা পুলিশ নয়, রাজ্য পুলিশ থেকেও কিন্তু ডেপুটেশনে অফিসারদেরকে পাঠানো হতো একটা নির্দিষ্ট সময়ের জন্য। তারা ডেপুটেশনে যেতেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে তারা কাজ করতেন, তাদের হয়ে কাজ করতেন, তাদের ডেপুটেশনের মেয়াদ ফুরালে ফের তারা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ চলে আসতেন। দেখো, এরকম বহু ব্যাচের অনেক অফিসার রয়েছেন যারা এখন ইন্সপেক্টর হয়ে গিয়েছেন, যারা অতীতে সিবিআইয়ের সঙ্গে কাজ করেছেন এবং কাজ করার একটা অভিজ্ঞতা তাদের রয়েছে। কিন্তু বিগত বেশ কয়েক বছর হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, এখন কিন্তু রাজ্য বা কলকাতা থেকে কোনো অফিসারকে ডেপুটেশনে পাঠানো হয় না। শুধু সিবিআই নয়, আমি কয়েক বছর আগে এনআইয়ের এক আধিকারিক বলেছিলেন এনআইকেও কিন্তু কোনো রকমভাবে সহযোগিতা করা হয় না বা পাঠানো হয় না। এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত যে এখন কিন্তু আর কাউকে ডেপুটেশনে পাঠানো হয় না। ফলে সিবিআই বা ইডির বা এনআইয়ের মতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর লোকবল কিন্তু একটা বড় অংশ নির্ভর করতো কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের থেকে আসা ডেপুটেশনের অফিসারদের উপরে। সেটাও যদি বন্ধ হয়ে গিয়েছে, ফলে এখন কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অবশ্যই লোকবলের অভাবে তারা কিন্তু রীতিমতো ধুঁকছে। বেশ, সুতরাং নজর আমাদের থাকবে। অনেক অনেক ধন্যবাদ। রাজেশ সাহা আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে ছিল। এবং শুধু জীবন কৃষ্ণ সাহা নয়, কোথাও গিয়ে কি জীবন কৃষ্ণ সাহার যে গ্রেপ্তার আজ নতুন করে, তিনি আগে গ্রেপ্তার হয়েছিলেন, বেলে বেরিয়ে এসেছিলেন, আরেকবার তাকে গ্রেপ্তার করা হলো, এটা কি কোথাও একটা নতুন সূচনা? কারণ মাত্র কয়েক মাসের অপেক্ষা, 1 বছরও কিন্তু আর বাকি নেই 2026-এর মহারণ, বিধানসভা নির্বাচন, এবং বলা যেতে পারে এই দুর্গাপুজো শেষ হলেই কিন্তু চূড়ান্ত দামামা বেজে যাবে। অলরেডি কয়েকবার প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে চলে এসেছেন এবং তিনি কিন্তু দুর্গাপুর, কলকাতা, এর আগে উত্তরবঙ্গ আপনারা দেখেছেন, তিনি জনসভা শুরু করে দিয়েছেন এবং কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও। তারাও কিন্তু তাদের সংগঠনকে, একবারে বুথ ভিত্তিক সংগঠনকে একবারে পরিপক্ক করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক মিটিং করছেন। অন্যদিকে বিজেপি, তারা তাদের নতুন রাজ্য সভাপতি ঘোষণা করে দিয়েছে, শ্রমিক ভট্টাচার্য, তিনিও কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। সুতরাং দুপক্ষই তারা লড়াইয়ে নামছেন, প্রস্তুতি নিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই পুরো রাজনৈতিক প্রেক্ষাপটে ক্যাটালিস্টের কাজ করছে, রাজনৈতিক যে তরজা সেটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে, ক্যাটালিস্টের কাজ করছে এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলির অ্যাক্টিভিটি। আগামী কয়েক মাসে তাদের দিকে আমাদেরকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, কারণ ইডি আর সিবিআই এর তৎপরতা খুব স্পষ্টতভাবেই সেটা কিন্তু যেটা ইঙ্গিতবহ যে সেটা আরও আগামী দিনে বাড়তে চলেছে। প্রধানমন্ত্রী এসে কোথাও গিয়ে একটা টেমপ্লেট সেট করে দিয়েছেন এবং সেখান থেকে কিউ নিয়ে আপনারা দেখুন এই দুই তদন্তকারী এজেন্সি তারাও কিন্তু মাঠে নেমে পড়েছেন, অ্যাক্টিভ হয়ে পড়েছেন। সুতরাং প্ল্যান কি রেডি?